শিবির তাকে মাথায় কুপিয়েছে, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উনি শহীদ হন। সেই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল। যারা আসলে নেতৃত্ব দিয়ে মেরেছিল মাঝার এবং দীপু, তারা আসলে সরাসরি ছাত্রদলের কর্মী ছিলেন। সালমান, একটু জানতে চাচ্ছি, আমরা বিষয় নিয়ে একটু আগে বলেছিলাম আপনাদের প্যানেল জটিলতা নিয়ে। আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে, আমাদের যেহেতু সংবাদ খবর আমরা সংগ্রহ করি, আপনাদের এই প্যানেল ঘোষণা নিয়ে একটি অভ্যন্তরীণ কোন্দল তো রয়েছেই, এবং এটি চূড়ান্ত করতে পারছেন না। সেই চূড়ান্ত করতে গিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে, এমনও কিন্তু আমাদের যারা সংবাদদাতা ওখানকার রয়েছে তারা বলছে। এবার এটি কেন হচ্ছে, এর সমাধান কি? দেখেন, আমি প্যানেল নিয়ে কথা বলবো, তার আগে আমি আরেকটি বিষয় এখানে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমার বড় ভাই মাঝার তাহমিদ ভাই, উনি আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। উনি একটা কথা বলেছেন যে 1989 সালে একটা ডামি পরিবেশ পরিষদ নাকি শিবিরকে নিষিদ্ধ করেছে। আমি এই কথার পুরোপুরি প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে গেলাম। কারণ 1989 সালের আজকের এই দিনে 26শে অগাস্ট আমাদের জাহাঙ্গীরনগর ছাত্রদলের একনিষ্ঠ কর্মী কবির ভাই শিবিরের আঘাতে শিবিরের দ্বারা তিনি শহীদ হয়েছেন। তো শিবির তাকে পিটিয়েছে 1989 সালের 15ই আগস্ট। শিবির তাকে মাথায় কুপিয়েছে, কুপানোর পরে 26শে আগস্ট উনি ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উনি শহীদ হন। তো উনি শহীদ হয়ে যাওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বাদে যত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সেই পরিবেশ পরিষদের মাধ্যমে তারা শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করেছে এবং বয়কট করেছে। সেই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল। এবং 5ই আগস্ট পরবর্তীতে শিবির আবার সেখানে রাজনীতি শুরু করেছে। আরেকটা কথা তিনি বলেছেন যে নামাজ পড়ার কারণে নাকি তাদের কোন কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। 1994 সালের সেই ঘটনা, তিনি যে শহীদ কামরুলকে তিনি শহীদ দাবি করছেন, যে শিবিরের শহীদ কামরুল, তিনি শিবিরের যদি নেতা বা কর্মী হয়েও থাকেন তখন তো বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ ছিল। তিনি সেখানে কিভাবে কর্মী বা সমর্থক বা যেটাই হন না কেন কিভাবে হলেন? এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। উনি দাবি করলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে, কামরুল ভাইকে বা এরকম একজনকে তাদের হত্যা করা হয়েছে। তো তাদের যেই কামরুল, সেই কামরুল হত্যা হয়েছে তাদের শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসানি হলে তাদের অন্তঃকোণ দলের মাধ্যমে তারা কামরুলকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়েছে। কিভাবে এবং কেন প্রবেশ করিয়েছে সেটা শিবিরই জানে, এবং শিবিরের অন্তঃকোণ দলে আমরা ধারণা করছি শিবিরের অন্তঃকোণ দল। আমাকে একটু বলতে দেন। তারপরে সেখানে সেই কামরুলকে তারা নিজেদের কর্মী বা দাবি করে, ওরকম তারা বলছে যে ছাত্র দলের হাতে বা এরকম খুন হয়েছে, তারা যে কথাটা বললো। তো কামরুল তো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাকে একটু বলতে দেন। তো এই ঘটনা এবং তারা যে হল কমিটি নিয়ে যে মিথ্যাচার করেছে, তারা হল কমিটি নিয়ে যে কথাটি বলেছে যে হলের শিক্ষার্থীরা নাকি হলের ছাত্র রাজনীতি চায় না। এই সাধারণ শিক্ষার্থীরা কারা? এই সাধারণ শিক্ষার্থীরা তো সাধারণ শিক্ষার্থী নেই। এই সাধারণ শিক্ষার্থী হচ্ছে শিবিরের গুপ্ত বি টিম। কারণ তারা হলে মব ক্রিয়েট করে, তারা বলছে যে তারা বিশ্ববিদ্যালয় হলের অভ্যন্তরে তারা রাজনীতি চায় না। তারা কেন চাইবে না? কারণ তাদের যারা রাজনীতি চায় না সবাই শিবিরের লোক, তারা শিবিরের লোক। যারা হলে বলছে বা মব ক্রিয়েট করছে যে হলে আমরা রাজনীতি চাই না, এরা বেশিরভাগই শিবিরের লোক। এবং আরো কিছু আছে শিবিরের ইন্ধনে যারা বিটি শিক্ষার্থী আছে বি টিম। জি, আমরা মোট তিনটি বিষয় আসছে। আমি একটু আসি। প্রথমত আমি যারা আজকের এই টকশো শুনছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে রাজনীতি বন্ধের আন্দোলনে ছিলেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদেরকে আসলে এইখানে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে। যদিও আপনারা আসলে ওই প্রান্ত থেকে হয়তো হাসছেন এই জায়গা থেকে যে আমাদেরকে আসলে শিবিরের ট্যাগ দেওয়া হচ্ছে, তাও আপনারা যদি শিবির আসতে চান আপনাদেরকে ওয়েলকাম। তবে রাজনীতি যারা চায় না, এটাতে আসলে সবাইকে যে জেনারেলাইজ ভাবে আসলে শিবিরের বি টিম বা সাধারণ শিক্ষার্থী বলা হয়েছে, এটা আসলে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অসম্মানজনক। আমি উত্তর দিচ্ছি, আপনি পরে উত্তর দিতে পারবেন। তাদের উত্তর দিতে পারবেন। শিক্ষার্থীরা জানে কারা নেতৃত্বে রয়েছে। শিক্ষার্থীরা নেতৃত্বে রয়েছে। কোন সাধারণ শিক্ষার্থী রাজনীতি চাইতে নাই, আমাকে একটু বলতে দিন। রাজনীতি নাই চাইতে পারে, সে তার রাজনীতি না চাওয়ার জায়গা আছে, অধিকার আছে। সে রাজনীতি পছন্দ করে না, সে রাজনীতি চায় না। কিন্তু এদেরকে নেতৃত্ব দিয়ে আপনি যদি আমাকে শেষ করতে দেন, আমাকে একটা মিনিট বলতে দেন। আপনি যদি হলে আপনার কমিটি প্রকাশ করেন বা আপনার শিবির কারা করে, আপনি যদি তালিকাটা প্রকাশ করেন, তাহলেই তো আমরা বলতে পারবো যে তারা গুপ্ত। উজ্জ্বল, যারা রাজনীতি চায় না সাধারণ শিক্ষার্থী নামে বলেছে সালমান, এরা সবাই কি শিবিরের নেতাকর্মী? সেটা তো আসলে বলা সম্ভব না, কিন্তু আমরা যেটা দেখেছি যে 24শে গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়
গুলোতে আবাসিক এরিয়া এবং একাডেমিক এরিয়ায় হচ্ছে রাজনীতি মুক্ত রাখার জন্য দাবি উঠেছিল। সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের হল কমিটি করে, আমরাও কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। কেননা যেহেতু আমরা গণ অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করতেছি, সেই জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীদের একটা চাওয়া পাওয়া ছিল হলগুলো রাজনীতি মুক্ত থাকবে, সেই জায়গা থেকে যখনই ছাত্রদল কমিটি ঘোষণা করে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আমরা অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা কমিটির প্রতিবাদে এবং সালমান, তাহলে এই যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা কি সবাই শিবির? এটা শিবির না, এরা শিবিরের এদের অনেকেই শিবিরের ব্যাকআপে চলে এবং তাদের যেই কমিটি হয়েছে সেখানেও যারা আগে এক্স শিবির ছিল তারা সেখানে অনেকেই শিবির বলছি না, অনেকেই আছে যারা এক্স শিবির ছিল এখন তারা শিবিরে এটা আসলে অসম্মানজনক, শিক্ষার্থীদের অসম্মানজনক এবং একই সাথে শিক্ষার্থীদের আসলে এই মেসেজটা নেওয়া উচিত আসলে কিভাবে শিবির ফ্রেমিং, শিবির ট্যাগিংটা আসলে কেমন, এটা আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব স্পষ্টভাবে আজকে বুঝতে পারবে। এজন্য আমার আসলে সেই ব্যাপার নিয়ে আসলে আর আগাতে চাচ্ছি না যে আসলে ছাত্র শিবির আসলে এই ছাত্র রাজনীতি বন্ধের নিষিদ্ধের ব্যাপারে যে নেতৃত্বের ব্যাপারটা আছে এই দাবিটা আসলে আমি যৌক্তিক না বলে আমি এখানে দাবি করছি। দ্বিতীয়ত কামরুল হত্যার ব্যাপারটি যেটা এসেছে, উনি আসলে একজন যাকে হত্যা করা হয়েছে সেই জায়গায় আসলে যেভাবে আসলে উনি নেগেটিভ ন্যারেটিভটা আসলে এখানে ফ্রেমিং করলেন এটা আসলে খুবই লজ্জাজনক এবং আমার কাছে মনে হয় আমাদের যিনি হত্যার শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জন্য আসলে অপমানজনক। 94 সালে ওনাকে প্রথমত নামাজ পড়ার কারণে ভাসানী হলের মসজিদে উনি নামাজ পড়েছিলেন। উনি আসলে ভর্তি পরীক্ষার পর ভাইবা দিতে এসেছিলেন, পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, ভাইবা দেওয়ার জন্য নামাজ পড়তে এসেছিলেন। নামাজ পড়ার কারণে ওনাকে সন্দেহ করা হয়। প্রথমত সন্দেহবশত ওনাকে কি সন্দেহ করা হয়? নামাজ পড়ার কারণে শিবির সন্দেহ করা হয়। প্রথমত সন্দেহ করার পর কারণে ওনাকে ভাসানী হলের 332 নম্বর রুমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে মারধর করা হয়। মারধর করার পর ওনার পকেটে শিবিরের ডায়েরি পাওয়া যায়, শিবিরের রিপোর্ট বইটা পাওয়া যায় মেইনলি। সেটাকে যদি আসলে ওনারা বলতে পারেন এখানে শিবিরের এজেন্ডায় ঢুকাচ্ছে তখন জি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন যিনি যারা আসলে নেতৃত্ব মেরেছিলেন মাঝার এবং দীপু, আনফরচুনেটলি নামটা মিলে গেছেন, মাঝার এবং দীপু, তারা আসলে সরাসরি ছাত্রদলের কর্মী ছিলেন। তারা রাতভর কামরুল ভাইকে নির্যাতন করে। আবরার ফাহাদ ভাইকে যেভাবে আসলে শহীদ করা হয়েছিল সেভাবে মারা হয় ওনাকে। উনি যখন পানি খেতে চান ওনাকে আসলে প্রস্রাব করা হয় ওনার মুখের উপর। তারপর ওনাকে যখন মেরে ফেলা হয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়, সড়কের পাশে ফেলে রাখা হয়। সেদিন তো একজনও আসলে এটা নিয়ে কোনো কথা তুলেননি, সেদিন তো আসলে একটা মানুষও বলেননি। তারপর আসলে আজকে কেন বলা হচ্ছে শিবির গুপ্ত কেন বলা হয়, শিবিরকে আসলে কেন প্রকাশ্য কার্যক্রম করতে পারেননি, এটির আসলে এই প্রমাণটা এই জায়গায় পাওয়া যায় যে সেদিন আসলে কেউ একজন কামরুল ভাইকে ক্যাম্পাসে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। সেই জায়গা থেকে আসলে উনি যে আসলে ন্যারেটিভটা বলেছেন এটা আসলে কোনোভাবে আসলে যৌক্তিক বলে মনে করি না। দ্বিতীয়ত কবির হত্যার বিষয়টা আমি আসলে ছোট করে ক্রিয়াশীল সংগঠন আসলে পরিবেশ পরিষদ 22টি সংগঠন নিষিদ্ধ করেছে। 22টি সংগঠন টার্মটা আসলে ক্যাম্পাসে খুবই হাস্যকর এখন, যে আসলে একটা ক্যাম্পাসে কোন একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার এখতিয়ার 3টি পর্ষদ রাখতে পারে। একটা হলো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, দ্বিতীয়ত একাডেমিক কাউন্সিল এবং তৃতীয়ত সিনেট। এই 3টি আমরা ওই সময়কার সিন্ডিকেট মিটিং এর যেই এজেন্ডা, সেই এজেন্ডা থেকে আমরা দেখতে পেয়েছি ওখানে স্পষ্টভাবে লেখা আছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার কোনো প্রকার এখতিয়ার বিশ্ববিদ্যালয় সংগঠন রাখে না। সেক্ষেত্রে কিভাবে আসলে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করানো হয়? 22টি সংগঠন কোনো এখতিয়ারভুক্ত কিছু না, তাদের নিষিদ্ধতে আসলে ছাত্র শিবির নিষিদ্ধ হয় না, বরঞ্চ তাকে জোর করে সেখানে কার্যক্রম বাধাগ্রস্ত করে রাখা হচ্ছে। যদি কার্যক্রম করা হয় তাহলে আরেকজন কামরুলকে করা হচ্ছে। এবং কবির হত্যাকাণ্ডের ইস্যুতে যেটা বলা হয় এটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার, যেটা যে কবির হত্যাকাণ্ড আসলে সম্পূর্ণ ছাত্রদলের অন্তর্কোন্দলে হয়েছিল। প্রথমত যেখানে হয়েছিল এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত 8টি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, 8জন শিক্ষার্থী হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এর মধ্যে একমাত্র মীমাংসিত যেই মামলাটি যেখানে প্রত্যেক অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন সেই হত্যাকাণ্ডের মামলাটি হলো এই কবির হত্যাকাণ্ড, হাবিবুর রহমান কবির হত্যাকাণ্ডের মামলা। সে জায়গায় আদালত এবং তৎকালীন এরশাদ সরকার, কোনো দলীয় সরকারের কথা বলছি না, কিন্তু ছাত্র শিবিরের প্রত্যেকজন ভাইকে অভিযুক্ত যাদেরকে করা হয়েছিল তাদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে। এটিকে আসলে বাকি হত্যা মামলার একটির অধিকাংশের প্রায় 70% চার্জশিটই গঠন হয়নি এবং এরপর যেগুলোর আসলে বিচার করা হয়েছিল, সর্বশেষ শামীম মোল্লার ঘটনাটিও সেটা বিচার করা হয়েছিল, সেটির আসলে কিন্তু কোনো বিচার পর্যন্ত হয়নি, ফাঁসি দেওয়া হয়েছিল। সেগুলো দেখেন, আমি প্রথমে যদি বলি রোকন হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলো সবাইকে ছাত্রদলের অন্তর্কোন্দল রয়েছে, ছাত্রলীগের অন্তর্কোন্দল রয়েছে, কিন্তু কোনোটার সাথে শিবিরের সম্পর্কিত নাই। ওনারা আসলে কখনো কি এই হত্যাকাণ্ডের, ওনাদের রোকন ভাই হত্যাকাণ্ড হয়েছিলেন, ওনাদের মোজাম্মেল ভাই হত্যাকাণ্ড হয়েছিলেন ছাত্রদলের অন্তর্কোন্দলে, কিংবা আসলে জুবাইর ভাই যে ছাত্রলীগের অন্তর্কোন্দলে হত্যা হয়েছিলেন, সেগুলো নিয়ে কি ওনারা কখনো আসলে আওয়াজ তুলেছেন কিনা আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। ওনারা আসলে হাবিবুর রহমান কবির ভাইকে নিয়ে বলছেন, এমনকি যেই
হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে মীমাংসিত, একটি মীমাংসিত ইস্যু নিয়ে ওনারা আসলে যেভাবে আসলে ফ্রেমিং করছেন এটা আসলে খুবই দুঃখজনক। বাকি 7টি হত্যাকাণ্ডের ব্যাপারে আমি আসলে একই সাথে এবং কি শামীম মোল্লা হত্যাকাণ্ডের ব্যাপারে ওনাদের আসলে সেম ভয়েসটা আমরা আসলে এক্সপেক্ট করি। আব্দুল রশিদ দিদি, এই যে ফ্রেমিং এর রাজনীতি এখান থেকে বের হয় কিন্তু ছিল 24-এর মূল আকাঙ্ক্ষা, বের হয়ে গেল একদম ছোট্ট করে। আমি প্রথমত আমাদের ছোট ভাই হামিদুল্লাহ সালমানের কথার সাথে দ্বিমত পোষণ করছি। ও যেভাবে কথাটা বলেছে যে যারাই দলীয় রাজনীতি বন্ধ করতে চেয়েছিল তারা সবাই শিবির, আমি এই কথার সাথে একেবারে দ্বিমত পোষণ করছি। কারণ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমাদের সকলেরই একটা চাওয়া ছিল যে ক্যাম্পাসগুলোতে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় না, 5ই আগস্টের আগেই যে আমাদের 9 দফা ছিল, সেই 9 দফার মধ্যে 7ম যে দফাটা ছিল যে প্রতিটি ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে দীর্ঘদিন যে অকার্যকর ছাত্র সংসদ আছে সেগুলো কার্যকর করতে হবে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য সেখানে আমরা তখন কাজ করতেছিলাম এবং আমরা কিন্তু তখন প্রায় 7,000 শিক্ষার্থী যে গণস্বাক্ষর জমা দিয়েছিলাম যে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক কোনো রাজনীতি চলবে না। তো রাজনীতি কিভাবে চলবে আমরা বলেছিলাম সকলে আমরা বসে সিদ্ধান্ত দিব যে আগামী যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত সেটা কিভাবে চলবে। কারণ আমরা অতীতে দেখেছি যে গণরুম কালচার, গেস্ট রুম কালচার, বিভিন্ন রকমের যে পেশিশক্তি রাজনৈতিক ক্যাম্পাসে ছিল এবং তা দ্বারা কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী সবাই সাফার হয়েছি। তো সুতরাং আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত রাজনীতি বন্ধ থাকবে এবং আগামী রাজনীতিটা কিভাবে চলবে সেটা আমরা একটা নতুন রূপরেখা তৈরি করবো এবং তারপরে আবারও ক্যাম্পাসে রাজনীতি চালু হবে। একটা সাময়িক সময় পর্যন্ত আমরা রাজনীতি বন্ধের জন্য কিন্তু আমরা তখন আন্দোলন করেছিলাম এবং কাজ করেছিলাম।